আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ইকোনমিক্স মাল্টিমিডিয়া এডুকেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মশিউর রহমান। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদেরকে মুদ্রাস্ফীতি ব্যবধান বিষয়টি আলোচনা করেছি। আজ আমি তোমাদেরকে মুদ্রা সংকোচন ব্যবধান এই বিষয়টি আলোচনা করব। আজকের এই আলোচনা মৌলিক সামষ্টিক অর্থনীতি এই পেপার থেকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান। তাহলে আমরা মূল ক্লাসে প্রবেশ করি। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদেরকে মুদ্রাস্ফীতি ব্যবধান বিষয়টি আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান আলোচনা করব। প্রথমে রেখাচিত্রের মাধ্যমে, তারপরে গাণিতিক একটি সরল সমীকরণের মাধ্যমে, তারপরে মুদ্রা সংকোচন জনিত ব্যবধানের কারণ, মুদ্রা সংকোচন জনিত ব্যবধানের বৈশিষ্ট্য এবং মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণের উপায় আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ইকোনমিক্স মাল্টিমিডিয়া এডুকেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মশিউর রহমান। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে মুদ্রা সংকোচন ব্যবধানের পরিমাপ, কারণ, বৈশিষ্ট্য ও নিয়ন্ত্রণের উপায়। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান, deflationary gap and its measurement, why gap arises, characteristics and measure to control। অর্থাৎ আজকের পাঠ শেষে তোমরা মুদ্রা সংকোচন ব্যবধানের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 2, মুদ্রা সংকোচন ব্যবধানের কারণ ব্যাখ্যা করতে পারবে। 3, মুদ্রা সংকোচন ব্যবধানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। এবং 4, মুদ্রা সংকোচন ব্যবধান নিয়ন্ত্রণের উপায় ব্যাখ্যা করতে পারবে। এবং সর্বশেষে আমরা মুদ্রা সংকোচন জনিত ব্যবধান এবং মুদ্রা স্ফীতি ব্যবধান এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য আলোচনা করব বা একটি তুলনা করব। তাহলে আমরা প্রথমে জানব ব্যয় ঘাটতি ব্যবধান বা ডিফ্লেশনারি গ্যাপ বা মুদ্রা সংকোচন জনিত ব্যবধান কি। কোন সমাজে পূর্ণ নিয়োগ অর্জনের জন্য যতটুকু সামগ্রিক চাহিদা বা পরিকল্পিত ব্যয়ের প্রয়োজন হয়, তার চেয়ে প্রকৃত সামগ্রিক চাহিদা কম হলে এ দুইয়ের ব্যবধানকে ব্যয় ঘাটতি ব্যবধান বলে বা মুদ্রা সংকোচন জনিত ব্যবধান বলে বা ডিফ্লেশনারি গ্যাপ বলা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, সমাজে পূর্ণ নিয়োগ অর্জনের জন্য যতটুকু এগ্রিগেট ডিমান্ড প্রয়োজন বা সামগ্রিক চাহিদা প্রয়োজন, তার তুলনায় যদি পরিকল্পিত ব্যয়ের প্রয়োজন পরিকল্পিত ব্যয় যদি কম হয়ে থাকে, প্রকৃত সামগ্রিক চাহিদার তুলনায়, অর্থাৎ পূর্ণ নিয়োগ অবস্থা অর্জনের জন্য যে পরিমাণ প্রকৃত সামগ্রিক চাহিদা প্রয়োজন, তার তুলনায় পরিকল্পিত যে সামগ্রিক চাহিদা কম হলে এই মুদ্রা সংকোচন জনিত ব্যবধান তৈরি হয়। রেখাচিত্রের মাধ্যমে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। দেখো, রেখাচিত্রে আমি বিষয়টি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, এই যে লম্বক্ষে দেখানো হচ্ছে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় এবং সামগ্রিক যোগান, এবং ভূমি অক্ষে জাতীয় আয় নির্দেশ করা হচ্ছে হাজার কোটি টাকায়। এই যে YFE হচ্ছে পূর্ণ নিয়োগের আয় স্তর। এই পূর্ণ নিয়োগের আয় স্তরে সামগ্রিক চাহিদা হওয়ার কথা AD1, অর্থাৎ C+I+G এবং নেট এক্সপোর্ট, এটি হওয়ার কথা। যে কারণে এই যে রেখাটি, এইখানে পূর্ণ নিয়োগের আয় স্তর এবং পূর্ণ নিয়োগের ভারসাম্য বিন্দু হবে এখানে। কিন্তু বাস্তবিক এখানে সামগ্রিক চাহিদা না হয়ে যদি AD0 এই সামগ্রিক চাহিদা হয়, অর্থাৎ এই রেখাটি হয়, তাহলে দেখা যাচ্ছে E0 বিন্দুতে ভারসাম্য স্থাপিত হয়। ফলে E0 বিন্দু হচ্ছে, এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু E0 হলে দেখা যাচ্ছে যে নিচে
ভারসাম্য আয় স্তর, জাতীয় আয় স্তর হচ্ছে OY0। এর অর্থ হচ্ছে OY0 হচ্ছে পূর্ণ নিয়োগের চেয়ে নিচের ভারসাম্য বা পূর্ণ নিয়োগ স্তরের চেয়ে কম জাতীয় আয়ের ভারসাম্য। ফলে দেখা যাচ্ছে এই যে ই বিন্দু হচ্ছে পূর্ণ নিয়োগের নিচে ভারসাম্য, ফলে মুদ্রা সংকোচন দেখা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মুদ্রা সংকোচন ব্যবধান হচ্ছে বা ব্যয় ঘাটতি ব্যবধান হচ্ছে বা ডিফ্লেশনারি গ্যাপ হচ্ছে এই যে অংশটুকু, অর্থাৎ এই যে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দেখানো হচ্ছে এই অংশটুকু হচ্ছে মুদ্রা সংকোচন বা ব্যয় ঘাটতি বা ডিফ্লেশনারি গ্যাপ। তাহলে স্পষ্টই বুঝলে যে পূর্ণ নিয়োগের ভারসাম্য জাতীয় আয় স্তর হচ্ছে এটি, সেক্ষেত্রে সামগ্রিক চাহিদা হওয়ার কথা AD1, তা না হয়ে যদি AD0 এই সামগ্রিক চাহিদা হয়ে থাকে, ফলে সামগ্রিক যোগানের সাথে E0 বিন্দুতে ভারসাম্য লাভ করে যে আয় স্তর পাওয়া যায় তা অপূর্ণ নিয়োগের ভারসাম্য বা অপূর্ণ নিয়োগের আয় স্তর, অর্থাৎ E0 হচ্ছে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বা পূর্ণ নিয়োগের নিচে ভারসাম্য। ফলে মুদ্রা সংকোচন ব্যবধান তৈরি হয়। এই মুদ্রা সংকোচন ব্যবধান হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ এটি হচ্ছে পূর্ণ নিয়োগের জন্য সামগ্রিক চাহিদা হওয়ার কথা, তা না হয়ে এটি এই যে AD0 হয়, ফলে এই যে ব্যবধান তৈরি হয় এই ব্যবধানই হচ্ছে ব্যয় ঘাটতি জনিত ব্যবধান। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। এখন আমরা আলোচনা করব এটি মুদ্রা সংকোচন ব্যবধানের গাণিতিক একটি পরিমাপ তোমাদেরকে খুব সহজ সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করব। ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের সরল মডেল থেকে মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু ঠিক করে নিচ্ছি। মুদ্রা সংকোচন মুদ্রা সংকোচন হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভারসাম্য জাতীয় আয় স্তর আলোচনা করব। ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের সরল মডেল থেকে মুদ্রা সংকোচন পরিমাপের ক্ষেত্রে আমরা একটি সমীকরণ, এটি হচ্ছে ভোগ সমীকরণ, এবং এটি হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ, এবং এটি হচ্ছে স্বয়ংভূত সরকারি ভোগ এবং বিনিয়োগ ব্যয়। এখন ভারসাম্যের যে শর্ত তা হচ্ছে জাতীয় আয় নির্ধারিত হয় ভোগ ব্যয় যোগ বিনিয়োগ ব্যয় যোগ সরকারি ভোগ এবং বিনিয়োগ ব্যয়ের সমষ্টি হচ্ছে ভারসাম্য জাতীয় আয় স্তর। অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় স্তরে ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় এবং সরকারি ভোগ এবং বিনিয়োগ ব্যয়ের সমষ্টি হচ্ছে জাতীয় আয় স্তর। অর্থাৎ ভোগ ব্যয়, এক্ষেত্রে ভোগ ব্যয় হচ্ছে বেসরকারি ভোগ ব্যয়, আয় হচ্ছে বেসরকারি বিনিয়োগ ব্যয়, এবং জি হচ্ছে সরকারি ভোগ ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি হচ্ছে জাতীয় আয় স্তর, যা ভারসাম্যের শর্ত। এখন আমরা এই সমীকরণটি বসিয়ে, অর্থাৎ সি প্লাস আই প্লাস জি এর যে মান বসিয়ে আমরা ওয়াই সমান পাই 900 প্লাস 0.8 ওয়াই এবং ওয়াই মাইনাস 0.8 ওয়াই সমান 900, এবং তারপরে আমরা ওয়াই কমন নিলে এখানে আসে হলো 0.2, অর্থাৎ ওয়াই কমন নিলে 1 মাইনাস 0.8 থাকে, এবং ফলে মানটি বের হয় 0.2 ওয়াই এবং সমান 900। এরপরে সুতরাং আমরা পেলাম এই যে ভারসাম্য পেলাম, এই যে জাতীয় আয় পেলাম 4,500 কোটি টাকা আমরা পেলাম হচ্ছে যে আয় স্তর, তা হচ্ছে পূর্ণ নিয়োগের স্তরের ভারসাম্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধরে নিলাম এটা YF, অর্থাৎ পূর্ণ নিয়োগের
স্তরের ভারসাম্য জাতীয় আয়। এখন আমরা মুদ্রা সংকোচন জনিত ব্যবধান আমরা বের করব। যদি এমন হয় যে সরকারি যে ভোগ এবং বিনিয়োগ ব্যয় যদি হ্রাস করা হয় তাহলে কি দাঁড়ায় তা আমরা এখন আলোচনা করব। ধরি এই যে 500,000 কোটি টাকা হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরে ভারসাম্য জাতীয় আয়। এখন অর্থনীতিতে সরকারি ব্যয় 100,000 কোটি টাকা যদি হ্রাস পায় তাহলে ভারসাম্যের শর্ত অনুসারে যে সমীকরণটি দাঁড়ায়, মানটি দাঁড়ায়, অর্থাৎ এক্ষেত্রে ডিজি হচ্ছে সরকারি ব্যয়ের পরিবর্তন। এক্ষেত্রে সরকারি ব্যয় 100,000 কোটি টাকা কমানো হয়েছে, তাই এটি বিয়োগ দিয়ে রাখা হয়েছে। ফলে আমাদের যে মান বের হয়, ওয়াই এর মান বের হয় হচ্ছে 4,000 কোটি টাকা। অর্থাৎ নতুন আয় স্তর হয় 4,000 কোটি টাকা। অর্থাৎ এক্ষেত্রে 100,000 কোটি টাকা ব্যয় হ্রাস করা হয়েছে। ফলে জাতীয় আয়ের হ্রাস পেয়েছে। অর্থাৎ সরকারি ব্যয় 100 কোটি টাকা হ্রাস পাওয়ায় জাতীয় আয় হ্রাস পেয়েছে 500,000 কোটি টাকা। কারণ হচ্ছে বর্তমান আয় স্তর হচ্ছে 4,000 কোটি টাকা, পূর্বের আয় স্তর ছিল 4,500,000 কোটি টাকা। ফলে এই যে 500,000 কোটি টাকা আয় স্তর হ্রাস পেয়েছে, অর্থাৎ আয় হ্রাস পেয়েছে 500,000 কোটি টাকা। কিন্তু এক্ষেত্রে সরকারি ব্যয় হ্রাস করা হয়েছে, সরকারি ব্যয় হ্রাস করা হয়েছে 100,000 কোটি টাকা, কিন্তু জাতীয় আয় হ্রাস পেয়েছে 500,000 কোটি টাকা। ফলে এক্ষেত্রে মুদ্রা সংকোচন ব্যবধানের পরিমাণ জানতে পারলাম একটি সরল সূত্র ব্যবহার করে প্রয়োগ করে মুদ্রা সংকোচন ব্যবধান নির্ণয় করা যায়। যেমন ডিজি হচ্ছে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান, যা ডিওয়াই ডিভাইডেড বাই কে হচ্ছে, এই কে হচ্ছে ব্যয় গুণক এবং ডি হচ্ছে আয়ের পরিবর্তন, আয় স্তরের পরিবর্তন, এবং ওয়াই ওয়ান হচ্ছে পরবর্তী আয় স্তর, এবং ওয়াই এফ হচ্ছে পূর্ণ নিয়োগের আয় স্তর, এবং কে হচ্ছে ব্যয় গুণক। তাহলে আমরা এই যে ডিজি হচ্ছে মুদ্রা সংকোচন ব্যবধান, ডিওয়াই হচ্ছে আয়ের পরিবর্তন, ওয়াইএফ হচ্ছে পূর্ণ নিয়োগের আয় স্তর, এবং ওয়াই ওয়ান হচ্ছে ব্যয় কমার ফলে নতুন আয় স্তর, এবং কে হচ্ছে ব্যয় গুণক, অর্থাৎ সরকার যে যদি 100,000 কোটি টাকা ব্যয় হ্রাস করে তাহলে কত গুণ ব্যয় হ্রাস পায় তা এই ব্যয় গুণকের মাধ্যমে জানা সম্ভব। সূত্রানুসারে নতুন আয় স্তর থেকে পুনর্নিয়োগ আয় স্তর বাদ দিয়ে গুণকের মান দিয়ে ভাগ করলে মুদ্রা সংকোচন ব্যবধান পাওয়া যায়। মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম যদি 0.8 হয় তাহলে এক্ষেত্রে ব্যয় গুণক হবে 5। 5 দিয়ে এই যে 500কে ভাগ করা হলে এক্ষেত্রে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান হচ্ছে 100,000 কোটি টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান হচ্ছে 100,000 কোটি টাকা। পূর্বের যে সরল সমীকরণের মাধ্যমে যেভাবে আমরা বের করে নিয়েছি সেভাবেও আমরা এটি বের করতে সক্ষম হব। মুদ্রা সংকোচন জনিত ব্যবধানের যে কারণ তা হচ্ছে প্রথমত যে ভোগ প্রবণতা হ্রাস। মুদ্রা সংকোচন ব্যবধানের অন্যতম কারণ হচ্ছে ভোগ প্রবণতা হ্রাস পাওয়া, অর্থাৎ মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম হ্রাস পাওয়া। হ্রাস পেলে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান তৈরি হয়। দ্বিতীয় যেটি তা হচ্ছে বিনিয়োগ হ্রাস পায়, অর্থাৎ বিনিয়োগ ব্যয় হ্রাস পেলে সামগ্রিক চাহিদা হ্রাস পায়। ফলে সামগ্রিক যে চাহিদা হ্রাস পাওয়ায় নিয়োগ হ্রাস পায়, উৎপাদন হ্রাস পায় এবং মুদ্রা সংকোচন জনিত ব্যবধান সৃষ্টি হয়। 3 যেটি সরকারি ব্যয় হ্রাস পায়, ফলে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের তুলনায় হ্রাস পায়, ফলে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান সৃষ্টি হয়। এবং 4 বৈদেশিক সাহায্য ও ঋণ প্রবাহ
হ্রাস পায়। বৈদেশিক সাহায্য এবং ঋণ প্রবাহ হ্রাস পেলে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের থেকে কম হয়ে পড়ে, ফলে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান তৈরি হয়। এবং ৫, সরকার কর্তৃক বন্ড ও সঞ্চয়পত্র বিক্রয় করায় যদি হয় তাহলে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান তৈরি হয়। এবং ৬, মুদ্রা অচল ঘোষণা করা হলে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান তৈরি হয়। এবং ৭, মুদ্রা সংকোচনমূলক যে ঋণ নীতি আছে তা গ্রহণ করা হলেও মুদ্রা সংকোচন ব্যবধান তৈরি হয়। মুদ্রা সংকোচন যে ঋণ নীতি তা হলো যে ঋণের পরিমাণ কমানো এবং গুণগত ঋণ হ্রাস করা এবং আরো অন্যান্য বিভিন্ন ঋণ হ্রাস করা হলে, অর্থাৎ সংকোচনমূলক ঋণ নীতি গ্রহণ করা হলে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান তৈরি হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো মুদ্রা সংকোচন জনিত ব্যবধানের বৈশিষ্ট্যগুলো কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝবো মুদ্রা সংকোচন জনিত ব্যবধান তৈরি হয়েছে, অর্থাৎ কোন অর্থনীতিতে নিম্নোক্ত বৈশিষ্ট্য সমূহ দেখা দিলে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান হবে বোঝা যায়। প্রথমত সেটি হচ্ছে পুনঃনিয়োগের আয় স্তর থেকে নিচে ভারসাম্য আয় স্তর নির্ধারিত হলে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান তৈরি হয়। ২ হচ্ছে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের থেকে যদি বেশি হয়, অর্থাৎ সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান থেকে যদি কম হয়, অর্থাৎ সামগ্রিক যোগান যদি বেশি হয়, অর্থাৎ সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান থেকে যদি কম হয় এবং সামগ্রিক যোগান যদি বেশি হয় সামগ্রিক চাহিদার তুলনায়, তাহলে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান তৈরি হয়। এবং পরিকল্পিত সঞ্চয় যদি পরিকল্পিত বিনিয়োগ থেকে বেশি হয়, অর্থাৎ পরিকল্পিত বিনিয়োগ যদি কম হয় পরিকল্পিত সঞ্চয়ের তুলনায়, তাহলে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান তৈরি হয়। অর্থাৎ পরিকল্পিত বিনিয়োগ কম হলে পরিকল্পিত যে সঞ্চয় রয়েছে সঞ্চয়ের যে সঞ্চয়ে সম্পূর্ণটাই বিনিয়োগে পরিণত না হলে, অর্থাৎ যে পরিমাণ সঞ্চয় করা হয় সেই পরিমাণ বিনিয়োগ না হলে, অর্থাৎ পরিকল্পিত বিনিয়োগ পরিকল্পিত সঞ্চয়ের তুলনায় কম হলে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান তৈরি হয়। এবং ৪, অর্থনীতিতে যখন মন্দা ও বেকারত্ব বিরাজ করে তখন মুদ্রা সংকোচন জনিত ব্যবধান তৈরি হয়। তখন পণ্যের পণ্যের স্তর বৃদ্ধি পায় এবং পণ্যের উৎপাদিত পণ্য বিক্রি হয় না এবং তখন কারখানা বন্ধ হয়, উৎপাদন বন্ধ হয় বা উৎপাদন কমে যায়, বেকারত্ব বৃদ্ধি পায় এবং অর্থনীতিতে মন্দা সৃষ্টি হয়। এবং ৫, দামি স্তর হ্রাস পায় ও মুদ্রা সংকোচন দেখা দেয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে মুদ্রা সংকোচন জনিত ব্যবধানের বৈশিষ্ট্য। এখন আমরা জানবো মুদ্রা সংকোচন ব্যবধান নিয়ন্ত্রণের উপায় কি। মুদ্রা সংকোচন জনিত ব্যবধান নিয়ন্ত্রণের দুটি উপায় রয়েছে, একটি হচ্ছে রাজস্ব নীতি এবং অন্যটি হচ্ছে আর্থিক নীতি। রাজস্ব নীতি এবং আর্থিক নীতি হচ্ছে মুদ্রা সংকোচন জনিত ব্যবধানের দুটি নীতি, নিয়ন্ত্রণের দুটি নীতি, রাজস্ব নীতি এবং আর্থিক নীতি, অর্থাৎ ফিসক্যাল পলিসি এন্ড মনিটারি পলিসি, দুইটি নীতির মাধ্যমে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান নিয়ন্ত্রণ করা যায়। আমরা এখন মুদ্রা সংকোচন জনিত যে রাজস্ব নীতি রয়েছে সেই রাজস্ব নীতির মাধ্যমে কিভাবে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান নিয়ন্ত্রণ করা যায় তা আলোচনা করব। বিভিন্নভাবে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান নিয়ন্ত্রণ করা যায়। এক হচ্ছে সরকারি ব্যয় বৃদ্ধির মাধ্যমে, যে সামগ্রিক চাহিদার যে ঘাটতি থাকে সামগ্রিক যোগানের তুলনায় সে পরিমাণ ঘাটতি সরকারি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বা ব্যয় বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক চাহিদাকে বৃদ্ধি করে কার্যকর চাহিদার ঘাটতি পূরণ করে নিয়োগ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়, অর্থাৎ মুদ্রা সংকোচন জনিত ব্যবধান দূর করা সম্ভব হয়। ২ হচ্ছে কর হার হ্রাসের মাধ্যমে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান নিয়ন্ত্রণ করা যায়। কর হার হ্রাস করা হলে জনসাধারণের সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পাবে, ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক যোগানের যে ঘাটতি তা পূরণ করে নিয়োগ বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি করা যায় এবং
মুদ্রা সংকোচন জনিত ব্যবধান নিয়ন্ত্রণ করা যায়। 3 হচ্ছে বৈদেশিক সাহায্য ঋণ গ্রহণের মাধ্যমে তা উৎপাদনশীল যে উৎপাদনশীল বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে, বৈদেশিক সাহায্য ঋণ গ্রহণের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে, সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক যোগানের ঘাটতি পূরণ করে নিয়োগ বৃদ্ধি করা যায়, উৎপাদন বৃদ্ধি করা যায় এবং মুদ্রা সংকোচন জনিত ব্যবধান নিয়ন্ত্রণ করা যায়। সামাজিক নিরাপত্তার খাতে ব্যয় বৃদ্ধির মাধ্যমেও সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান নিয়ন্ত্রণ করা যায়। এবং 5, যেটি সরকার কর্তৃক বন্ড এবং সঞ্চয়পত্র বিক্রয় করে মুদ্রা সংকোচন জনিত যে ব্যবধান, সেই ব্যবধান দূর করা যায়। ফলে জনসাধারণের কাছে অর্থ প্রবাহ বাড়বে, ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে এবং পণ্য বিক্রি হবে এবং সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক যে যোগান রয়েছে, সেই সামগ্রিক যোগানের ঘাটতি সামগ্রিক চাহিদা পূরণ করার মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়ে সামগ্রিক যোগানের সাথে সমতা প্রাপ্ত হয়ে নিয়োগ বৃদ্ধি পাবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজস্ব নীতির মাধ্যমে কিভাবে আমরা মুদ্রা সংকোচন জনিত ব্যবধান নিয়ন্ত্রণ করতে পারি তা আলোচনা করেছি। এখন মুদ্রা নীতির মাধ্যমে কিভাবে মুদ্রা সংকোচন ব্যবধান নিয়ন্ত্রণ করা যায়। 1 হচ্ছে সুদের হার হ্রাসের মাধ্যমে মুদ্রা সংকোচন ব্যবধান নিয়ন্ত্রণ করা যায়। সুদের হার হ্রাস করা হলে জনসাধারণ তার অর্থ হাতে থাকবে, অর্থাৎ লেনদেন জনিত অর্থের চাহিদা বৃদ্ধি পাবে বা ফটকা কারবার জনিত অর্থের চাহিদা হ্রাস পাবে। ফলে সুদের হার হ্রাস করা হলে হাতে ব্যয়যোগ্য অর্থ বৃদ্ধি পাবে, ফলে সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান হ্রাস করা সম্ভব। 2 হচ্ছে সম্প্রসারণমূলক ঋণ নীতি গ্রহণ করা হলে মানুষ ভোগ্য ঋণ আরো অন্যান্য বিভিন্ন প্রকার ঋণ গ্রহণের মাধ্যমে মানুষের হাতে, জনসাধারণের হাতে অর্থ অধিক পরিমাণে আসবে, ফলে সামগ্রিক চাহিদা সৃষ্টি হবে, ফলে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান দূর হবে, অর্থাৎ সামগ্রিক চাহিদা ঘাটতি পূরণ করার মাধ্যমে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান দূর হবে। এবং 3 হচ্ছে ভোগ্য পণ্যের ঋণ সুবিধা প্রদানের মাধ্যমেও সামগ্রিক চাহিদা বৃদ্ধি করা যায়। ভোগ্য পণ্যের যে সমস্ত ঋণ রয়েছে, যে সমস্ত দ্রব্য সামগ্রী মানুষ ভোগ্য পণ্যের জন্য ব্যবহার করে, সেই ধরনের ঋণ প্রদানের মাধ্যমেও মুদ্রা সংকোচন জনিত ব্যবধান হ্রাস করা যায়। যেমন মানুষ বিভিন্ন রকমের ভোগ্য পণ্য ক্রয় করে, টিভি, ফ্রিজ, গাড়ি, এয়ার কুলার এবং আসবাবপত্র এবং অন্যান্য আরো বিভিন্ন ধরনের ঋণ প্রদানের মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান হ্রাস করা সম্ভব। এবং 4, ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ বাতিল করে। যে যদি পূর্বে ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট পরিমাণের বেশি আর ঋণ না পায়, সেক্ষেত্রে সেই নিয়ম বাতিল করে ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ বাতিল করে ঋণ প্রবাহ বৃদ্ধি করে সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে মুদ্রা সংকোচন জনিত ব্যবধানের ঘাটতি পূরণ করা যায়, অর্থাৎ মুদ্রা সংকোচন ব্যবধান নিয়ন্ত্রণ করা যায়। এবং নতুন মুদ্রা ছাপিয়ে যখন মুদ্রা সংকোচন হয়, তখন মুদ্রা ছাপিয়ে টাকশালের মাধ্যমে, অর্থাৎ সরকার মুদ্রা ছাপিয়ে জনসাধারণের কাছে অর্থ প্রবাহ বৃদ্ধি পেলে মুদ্রা সংকোচন ব্যবধান ঘাটতি পূরণ হয়ে, অর্থাৎ সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, ফলে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান নিয়ন্ত্রণ হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো মুদ্রা স্ফীতি ব্যবধান এবং মুদ্রা সংকোচন ব্যবধানের যে সামারি বা আমরা পার্থক্য বা তুলনা আমরা করব, তা হচ্ছে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান এবং মুদ্রা স্ফীতি জনিত যে ব্যবধান, তার মধ্যে যে পার্থক্য, অর্থাৎ মুদ্রা স্ফীতি ব্যবধান বা ইনফ্লেশনারি গ্যাপ এবং
মুদ্রা সংকোচন জনিত ব্যবধান বা ডিফ্লেশনারি গ্যাপের ক্ষেত্রে আমরা যে পার্থক্য, সেই পার্থক্যগুলো জানবো বা তুলনা করব। মুদ্রাস্ফীতি ব্যবধানের ক্ষেত্রে এগ্রিগেট ডিমান্ড গ্রেটার দেন এগ্রিগেট সাপ্লাই হয় এবং মুদ্রা সংকোচন ব্যবধানের ক্ষেত্রে এগ্রিগেট সাপ্লাই গ্রেটার দেন এগ্রিগেট ডিমান্ড হয় এবং ২ ভারসাম্য আয় স্তরে অর্থাৎ ওয়াই পূর্ণ নিয়োগের স্তর ছাড়িয়ে যায়, অর্থাৎ ভারসাম্য আয় স্তর মুদ্রাস্ফীতি ব্যবধানের ক্ষেত্রে পূর্ণ নিয়োগের স্তর ছাড়িয়ে যায় এবং মুদ্রা সংকোচন ব্যবধানের ক্ষেত্রে ভারসাম্য আয় স্তর পূর্ণ নিয়োগ অবস্থা এর পূর্বে নির্ধারিত হয়। ৩ জিএনপি ব্যবধান প্রসারমান হয় মুদ্রাস্ফীতি ব্যবধানের ক্ষেত্রে, কিন্তু মুদ্রা সংকোচন ব্যবধানের ক্ষেত্রে জিএনপি ব্যবধান হ্রাসমান হয়। ৪ মুদ্রাস্ফীতি ব্যবধানের ক্ষেত্রে পরিকল্পিত সঞ্চয় পরিকল্পিত বিনিয়োগ অপেক্ষা কম হয়, অর্থাৎ পরিকল্পিত বিনিয়োগ বেশি হয় পরিকল্পিত সঞ্চয় থেকে এবং মুদ্রা সংকোচন ব্যবধানের ক্ষেত্রে পরিকল্পিত বিনিয়োগ পরিকল্পিত সঞ্চয়ের তুলনায় কম হয়, অর্থাৎ পরিকল্পিত বিনিয়োগ পরিকল্পিত সঞ্চয়ের তুলনায় বেশি হয়, অর্থাৎ পরিকল্পিত সঞ্চয় পরিকল্পিত বিনিয়োগ থেকে কম হয় এবং মুদ্রাস্ফীতি ব্যবধানে দাম স্তর বাড়ে, মুদ্রাস্ফীতি দেখা দেয় এবং মুদ্রা সংকোচন ব্যবধানে দাম স্তর কমে এবং মুদ্রা সংকোচন দেখা দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ যেটি তা হচ্ছে মুদ্রাস্ফীতি ব্যবধানের ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধিতে মুদ্রাস্ফীতি ব্যবধান দেখা যায়। অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে মুদ্রাস্ফীতি জনিত ব্যবধান দেখা যায় এবং মুদ্রা সংকোচনের ক্ষেত্রে ব্যবধানের ক্ষেত্রে অর্থনৈতিক মন্দায় মুদ্রা সংকোচন জনিত ব্যবধান দেখা যায়। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বিষয়গুলো বুঝতে সক্ষম হয়েছে। আমরা তাহলে যে বিষয়গুলো আলোচনা করেছি তা হচ্ছে আবার একটু দেখে আসি যে প্রথমে আমরা দেখলাম যে মুদ্রাস্ফীতি জনিত ব্যবধান কি, মুদ্রা ঘাটতি জনিত ব্যবধান কি আমরা জেনেছি। তারপরে একটি গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে মুদ্রা সংকোচন জনিত ব্যবধান আমরা নির্ণয় করেছি। তারপরে আমরা একটি সরল সমীকরণের মাধ্যমে মুদ্রা সংকোচন ব্যবধান নির্ণয় করেছি। এরপরে আমরা মুদ্রা সংকোচন ব্যবধানের কারণ ব্যাখ্যা করেছি। তারপরে মুদ্রা সংকোচনের যে বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করেছি এবং মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণের উপায় আলোচনা করেছি। তারপরে রাজস্ব নীতির মাধ্যমে কিভাবে মুদ্রা সংকোচন ব্যবধান দূর করা যায়, তারপরে মুদ্রা নীতির মাধ্যমে মুদ্রা সংকোচন কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এরপরে মুদ্রাস্ফীতি ব্যবধান এবং মুদ্রা সংকোচন জনিত ব্যবধানের যে পার্থক্য, সেই পার্থক্য বা তুলনা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মাল্টিমিডিয়া ইকোনমিক্স মাল্টিমিডিয়া এডুকেশন ক্লাসটি করার জন্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।